আজ প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উপস্থিতিতে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের নার্স রুনু ভেরোনিকাকে টিকা প্রদানের মাধ্যমে শুরু হয়েছে টিকা দান কার্যক্রম। এবং আজ স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা, সেনাবাহিনীর ব্রিগেডিয়ার, চিকিৎসক, ট্রাফিক পুলিশের সদস্য সহ বিভিন্ন শ্রেণী পেশার ২৬ জন টিকা নিয়েছেন। আর ৭ ফেব্রুয়ারি থেকে সারা দেশে ব্যাপকভাবে শুরু হবে এই কার্যক্রম। তবে টিকা নিয়ে রাজনীতি শুরু হয়ে গেছে অনেক আগে থেকেই। টিকার জন্য সব বরাদ্দ টাকা লুট হয়ে যাবে, ভারতের দেয়া টিকা নিলে মানুষ বাঁচবে না মরবে তার গ্যারান্টি নাই, টিকা নিয়ে মানুষের আস্থা নেই, তাই প্রধানমন্ত্রী আগে টিকা নিক, এমন বক্তব্য বিএনপি নেতাদের। আজ টিকা কার্যক্রম উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগে টিকা নিলে বলবে নিজেই আগে নিল, অন্যদের দিল না, তাই সবাইকে দিয়ে তারপর নিজে নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বহুল আলোচিত, সমালোচিত, অনেক জল্পনা কল্পনার অবসানের পর যেই টিকা এলো সেই কার্যক্রম শুরু হলো আজ থেকে। কেমন হলো সেই শুরুটা এবং টিকা নিয়ে কেমন রাজনীতি, এই আলোচনায় রাজকাহনী শারমিন চৌধুরী আছি আপনাদের সাথে। আমার সাথে অতিথি হিসেবে যুক্ত আছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, আমাদের সঙ্গে যুক্ত হবেন সুচিতা ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ আরাফাত এবং আছেন দৈনিক আমাদের নতুন সময় প্রধান সম্পাদক নাইমুল ইসলাম খান। স্বাগত জানাচ্ছি। আরাফাত যুক্ত হয়ে গেছেন আমাদের সাথে। স্বাগত জানাচ্ছি আপনাদের তিনজনকেই আজকের রাজকাহনে, যেটি শিরোনাম ঠিক করেছি টিকা নিয়ে এ কেমন রাজনীতি। ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, আপনার কাছ থেকে শুরু করি। আজকে উদ্বোধন করা হলো টিকা কার্যক্রম, দেখলেন কেমন মনে হলো এই শুরুটা, টিকা কার্যক্রমের শুরুটা? কারণ আজ প্রধানমন্ত্রীও বলছিলেন যে একরকম খুনসুটি করেই সমালোচনাকারীদের উদ্দেশ্যে বলছিলেন যে একটা রোগ আছে কিছুই ভালো লাগে না। এখানে কি আসলে ভালো না লাগার মতো কিছু আছে, সমালোচনা করার মতো এখানেও কি কিছু দেখছেন ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী? না না, টিকা শুরু হয়েছে ভালো, অভিনন্দন সবাইকে। তবে সবকিছুরই একটু অন্যভাবেও জিনিস দেখা যায়। এটা খুব ভালো, আমাদের নার্স কস্তাকে ধন্যবাদ, শুভেচ্ছা। তো সঙ্গে সঙ্গে এটা আরেকটা জিনিস এখনো বুঝায় যে আমাদের মনে কিছুটা কুসংস্কার সম্ভবত এখনো রয়ে গেছে। এখানে যেখানে ৯২% হলো মুসলমান, মুসলিম, সেখানে একটা মুসলমান মেয়েকে একটা নার্সকে দিয়ে শুরু করাতে পারলাম না, এটা এক হিসাবে একটু তো। তবে এই টিকার ব্যাপারে এটা নিরাপদ, এটার ব্যাপারে আমি বহুদিন বলেছি, কালকেও আমি এক জায়গায় বলেছি, আমার নাম আসার সাথে সাথে আমি টিকা নিয়ে নেব। তো এটা নিয়ে ভয় ভীতির কিছু নাই, সামান্য কিছু সাইড এফেক্ট সব ওষুধে আছে, এটা তো থাকতে পারে, তো ভীতিকর কিছুই না। এটা ভালো যাত্রা হয়েছে, এটা শুরু হোক, আমাদের সবাই যেন এই টিকাগুলি পাই, টিকাগুলি নেই, সেটাকে এটাকে আরো ভালোভাবে আমরা অনেক বেশি আনতে পারবো। এটাকে অবজার্ভ করা, কারো যদি ছোটখাটো কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় ভয় না পেয়ে ওটা সরকারকে জানানোই ঠিক হবে। সরকারের এটার ব্যাপারে একটু গবেষণাটাকে বাড়িয়ে নেওয়ার জন্য আমার একটা প্রস্তাব হলো যে এটাকে এপিডেমিওলজিস্টদেরকে আরো বেশি সংখ্যায়, মানে মেডিকেল বিজ্ঞানীদেরকে বেশি সংখ্যায় অবজারভেশনের জন্য যুক্ত করা। আর দ্বিতীয়ত আরেকটা ভালো খবর আমার কাছে মনে হয়েছে, আগে যেটা আমি বারে বারে বলছিলাম যে বেসরকারি খাতে টিকা শুরু করাটা ঠিক কাজ হবে না। গতকাল তো আমি দেখলাম ভ্যাকসিন প্রধান বলেছেন ওনারা আনছেন না। এটা যদি সঠিক হয় আমি খুবই খুশি এবং এটা দেশের জন্য ভালো। এই টিকা বাইরে চুরি হবে না, যাবে না। সরকারকে ধন্যবাদ। ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, আপনার সেই জায়গাটি আমরা শুনেছি, গণমাধ্যমে সেইটি নিয়ে আলোচিত হয়েছে। ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, কিন্তু আপনি বলছিলেন যে একটা কুসংস্কার, মানে টিকা দেওয়ার ক্ষেত্রে ধর্ম একটা ব্যাপার কি করে হয়ে উঠতে পারে, এখানে আসলে কুসংস্কার কেন বলছেন? এটা আরো বলা, এটা একসময় এখানে গেল বিলাতের মতো জায়গাতেও আছে, এটা হালাল না হারাম এই নিয়েও প্রশ্ন উঠেছে। সেটা তারপর তো আমরা দেখেছি স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা নিয়েছেন, সেনাবাহিনীর ব্রিগেডিয়ার, চিকিৎসক সহ ২৬ জন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আমার মতে মেয়েদের উপর দিয়ে এই অত্যাচার, এইটা অভিযোগ। এতগুলি পুরুষ মানুষ আছি, আমার ডিজি সাহেব নিতে পারলেন না? আমার যদি মহিলাই নিতে হবে তাহলে আমার তো স্বাস্থ্য, আমার তো শিক্ষামন্ত্রী নিলে আরো ভালো হতো না? উনি তো নিজে একজন ডাক্তারও। আমি সেটা বলছি না, আমি যেটা বুঝাতে চেয়েছি, যেখানে আজকাল বেঞ্জামিন কোস্তান নিতল, সেখানে একটা মুসলিমা নারী নিলে বলতে জিনিসটা আরো ভালো লাগতো ওটাকে। তবে আমি কস্তাকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই,
তার স্পষ্ট। সাহসিকতার জন্য অনেক ধন্যবাদ আপনি ডাক্তার খুব ভালো জাফরুল্লাহ কাজ চৌধুরী। করছেন। জনাব মোহাম্মদ এ আরাফাত, আপনি এই কর্মসূচিকে কিভাবে দেখবেন? এখানে কি কোনো কুসংস্কারের জায়গা আপনিও দেখতে পান কিনা? মোহাম্মদ এ আরাফাত কি বলবেন? ধন্যবাদ। না, প্রথমত আমি অবশ্যই অভিনন্দন জানাতে চাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এবং বাংলাদেশ সরকারকে, এই কারণে যে আমরা কিন্তু এতদিন অধীর আগ্রহে বসেছিলাম যে ভ্যাকসিনেশনের এই কাজটি কত দ্রুত শুরু করা যায়। আপনি দেখুন, উন্নত কিছু দেশ ছাড়া বেশিরভাগ দেশেই কিন্তু এখনো তারা এই ভ্যাকসিন কিন্তু পায়নি। আমরা কিন্তু আমাদের সমগোত্রীয় যে কতগুলি দেশ আছে তার মধ্যে সবার আগে পেয়েছি এবং অনেক তড়িৎ গতিতে পেয়েছি। গতকাল আমার কথা হচ্ছিল বেলজিয়ামে ব্রাসেলসে আমাদের যে অ্যাম্বাসেডর আছেন তার সাথে, উনি বলছিলেন যে 10 দিন আগেও বেলজিয়ান কিছু নাগরিক তার বন্ধুদের সাথে যখন বলছিলেন উনি যে 10 দিনের মধ্যে বাংলাদেশে ভ্যাকসিন চলে আসবে, তারাও খুব অবাক হয়েছে কিভাবে এত দ্রুত বাংলাদেশ ভ্যাকসিন পেতে যাচ্ছে। তো আমি মনে করি যে এখানে একটা বিশাল অর্জনের বিষয় আছে যে আমরা আপনার এতগুলো ভ্যাকসিন এত অল্প সময়ের মধ্যে নিয়ে আসলাম, যেখানে অনেকগুলো দেশ পিছিয়ে পড়েছে। আপনি দেখেন ইভেন যে দেশে এই ভ্যাকসিনটা আবিষ্কৃত হয়েছে যুক্তরাজ্যে, সেখানেও কিন্তু ভ্যাকসিনের টানাপোড়েন পড়ে গেছে। আপনি দেখেন নিউ ইয়র্কে, যে আমেরিকাতে ফাইজার মডার্নার মতো দুটো কোম্পানি, তাদের কোম্পানি যারা এটা আবিষ্কার করেছে, সেখানে নিউ ইয়র্কে কিন্তু ভ্যাকসিনের টানাপোড়েন পড়ে গেছে, অভাব পড়ে গেছে, এটা কিন্তু সিএনএন রিপোর্ট করছে। এবং এই যে ভারতের সিরাম ইনস্টিটিউট থেকে আমরা অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনিকার যে ভ্যাকসিনটা নিয়ে আসলাম, সেখানে কিন্তু আপনার ব্রাজিল, সাউথ আফ্রিকা, সৌদি আরব আবেদন করে বসে আছে, লাইনে দাঁড়িয়ে আছে ভ্যাকসিন পাওয়ার জন্য, তারা কিন্তু পাচ্ছে না। কাজে আমরা আসলে যেটা হচ্ছে, অনেক ক্ষেত্রে অনেকেই হয়তো বুঝতে পারছি না যে আমরা কি পেয়েছি, কত দ্রুত পেয়েছি। আমাদের কাছে এটা একটা মানে খুব তাড়াতাড়ি পেয়ে যাওয়াতে হয়তো ওই মানে অনুধাবনটা করতে পারছি না। আসলে ওই যে মুক্তিযুদ্ধের 9 মাসে খুব তাড়াতাড়ি দেশ স্বাধীন হয়ে যাওয়াতে অনেকে স্বাধীনতার মর্ম বুঝতে পারে না, ওরকম ঘটে গেছে ব্যাপারটা। তবে ডাক্তার জাফরুল্লাহ সাহেবের যে বক্তব্যটা আমি যতটুকু বুঝেছি, উনি নিজে যেটি বলছেন, গতকাল ওনার সাথে আমি একটা শোতে ছিলাম, উনি কিন্তু বলছেন না যে ভ্যাকসিনে কোনো সমস্যা আছে। উনি কিন্তু বলছেন ভ্যাকসিন ঠিক আছে এবং উনি নিজেও নিবেন এবং ভ্যাকসিন সবাইকে নেওয়ার জন্য উনি আহ্বান জানাচ্ছেন। যে কারণে আমি ওনাকে ধন্যবাদ জানাতে চাই, গতকালও জানিয়েছি, আজকেও জানাচ্ছি। উনি বলছেন যে কিছু মানুষ হয়তো এই ভ্যাকসিনকে নিয়ে যারা গুজব ছড়ানোর চেষ্টা করছে, মিথ্যাচার করছে, অপপ্রচার করছে, বা কিছু মানুষের মধ্যে কুসংস্কার থাকতে পারে, এই কুসংস্কারকে ব্যবহার করে যারা আপনার অপপ্রচার করবে, তাদেরকে রুখে দেওয়ার জন্য উনি যে প্রস্তাবনা করেছেন যে এখানে এভাবে না করে এভাবে করলে ভালো হতো, আমি মনে করি এই প্রস্তাবনাগুলো ঠিক আছে। এট দ্য সেম টাইম জাফরুল্লাহ সাহেবকে আমি এই কারণে ধন্যবাদ জানাতে চাই, উনি কিন্তু উনার বক্তব্য যেটি বলছেন যে উনি এখনো প্রস্তুত আছেন ভ্যাকসিন নিতে এবং সবাইকে নেওয়ার জন্য উনি আহ্বান জানাচ্ছেন। তো আমি বলবো জি নিশ্চয়ই, অনেক ধন্যবাদ মোহাম্মদ আরাফাত। আরেকটা প্রশ্ন করি যে আপনি বলছিলেন যে অধীর আগ্রহে আমরা ছিলাম ভ্যাকসিনের জন্য, আমরাও সবসময় মানে শিরোনাম দিয়েছি কবে আসবে ভ্যাকসিন, এই নিয়ে অনেক আলোচনাও হয়েছে। কিন্তু যখন ভ্যাকসিনটা আসছে বা এসে গেল, তখন আবার রাজনৈতিক অঙ্গন থেকে এরকম একটা মানে আগে একরকম টানাটানি ছিল যে কবে আসবে, পরে যেন একরকম ঠেলাঠেলি শুরু হলো যে আগে প্রধানমন্ত্রী নিক, আগে মন্ত্রীরা নিক। আজকে যে ভ্যাকসিন কার্যক্রম শুরু হলো বা টিকা প্রদান কার্যক্রম, তাতে কি আস্থার জায়গাটা তৈরি হলো বলে মনে করছেন আপনি? আমি আপনাকে বলি, আস্থার জায়গা আছে। অনেকগুলি জরিপ হয়েছে, সার্ভে হয়েছে, সবগুলো জরিপের রেজাল্ট আপনি দেখেন, মানে 75% উপরে মানুষ, কোন কোন জরিপে 80% উপরে মানুষ যারা ভ্যাকসিন নিতে এখনই আগ্রহী। আসলে যারা আগ্রহী তাদের হইচই উচ্চবাচ্য খুব একটা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে না। যারা ধরেন ভ্যাকসিন বিরোধী যে গ্রুপটা বা ভ্যাকসিনকে ঘিরে যারা সরকারের বিরুদ্ধে অপরাজনীতি করার চেষ্টা করছে, ব্যর্থ দেখানোর চেষ্টা করছে, তাদের ধরেন উচ্চবাচ্যটা বেশি দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে। এটার প্রমাণ হচ্ছে যে জরিপের ফলাফল, জরিপে দেখা যাচ্ছে, সায়েন্টিফিক জরিপে, যে 75% বা কিছু কিছু ক্ষেত্রে 80% বেশি মানুষ ভ্যাকসিন নিতে চায়। কিন্তু 80% মানুষ ভ্যাকসিন নিতে না চাইলেও 20% মানুষের তো ধরেন সন্দেহ আছে বা তাদের একটা অপরাজনীতির সুযোগ আছে। তারা যখন অনেক বেশি বেশি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার গুজব ছড়াচ্ছে, সেইটা আউট অফ প্রপোর্শন ব্লোন হচ্ছে বলে এরকম মনে হতে পারে। আমি মনে করি মোহাম্মদ আরাফাত, জরিপ নিয়ে তাহলে আরেকটু জানতে চাই। আপনি জরিপগুলোর কথা বলছিলেন, কিন্তু 80% উপরে যদি আমি বলি যে স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জরিপ, সেখানে বলছে 84% মানুষ ভ্যাকসিন নিতে ইতিবাচক, কিন্তু সেখানেও 32% এখনই পেলে এখনই নেবেন। আর বড় অংশই বলছে যে তারা আসলে একটু সন্দিহান আছে, তারা দেখে নেবে, কেউ পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে, কেউ কার্যকারিতা নিয়ে সন্দিহান আছে, তারা মানে সপ্তাহখানেক বা মাসখানেক অপেক্ষা করে তারপর নেবার কথা বলছেন। মানে এই সন্দেহের জায়গাটাই আমি প্রশ্ন
প্রশ্ন করছিলাম যে যারা একটু সন্দিহান বিভিন্ন আলোচনার কারণে তাদের সন্দেহটাও গেল বলে মনে করেন কিনা। আমি আবারও আসি মোহাম্মদ আরাফাত, আমি নাইমুল ইসলাম খান আপনার কাছ থেকেও এই জায়গাটাই আসি। নাইমুল ইসলাম খান কেমন দেখলেন, নাইমুল ইসলাম খান কেমন দেখলেন আজকের কার্যক্রম, টিকা প্রদান কার্যক্রম, মানুষের আস্থা এলো কিনা? কারণ আমরা তো জানি যে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর, মানে সেই তর্কের অবসান থেকে অবিশ্বাস সংশয়ের জায়গাটা অনেকটা দূর হলো কিনা নাইমুল ইসলাম খান? জি, তর্ক শেষ হবে কি হবে? আপনাদের আয়োজনিত তর্কের এবং বিশ্বাস করেন আমাদের এই টক শো গুলি হইলো যত যন্ত্রণার প্রসারের কারণ, বিলিভ মি। কারণ এখানেই আইসা একজন বলে যে ভারতের মতো দেশ যারা নাকি গোমূত্র দিয়ে চিকিৎসা করে, ওই দেশ থেকে কেন আমরা ভ্যাকসিন আনলাম? এখন এই যে একটা কথা বললো, উনি আবার এটা নিজের বিশ্বাস থেকেও বলে না, উনি আবার বলে কোন মানুষ নাকি এরকম ভাবে। ওই কোন মানুষের নামে, যেই মানুষের কোনো অস্তিত্ব নাই, কোন মানুষের নামে উনি যে একটা কথা বললেন টেলিভিশনে, যারা সরল মানুষ, যারা আগে অথবা পরে কথাগুলি আর ফলো করলো না, তারা মাথায় পেল ওই আইডিয়াটা। দিস ইজ হাউ এটা স্প্রেড হয়। তো যাই হোক, তার মানে এই না যে টকশো শুধু ক্ষতিই করতেছে, টকশো আবার এগুলি ক্লারিফিকেশনের জন্য ভূমিকা রাখছে, সেখানে মানে আমরাও চেষ্টা করছি। এখন মনে করেন যে আপনি যদি আমাকে এখন বলেন নাইম ভাই একটা সুন্দর গান করে, আমি আমার বেস্ট পারফরমেন্সটা দিলেও কিন্তু এটা একজন ভালো শিল্পীর ওয়ার্স্টেরও নিচে হবে। এখন এটা কি আমার সফলতা নির্ধারণ করবে? এম আই এ সিঙ্গার? আমি কি ডিক্লেয়ার করেছি যে আমি গায়ক, যে আমার গায়কির পরীক্ষা নেবেন আপনি? তা আমার কথাটা হইলো, দেখেন অ্যাস্ট্রাজেনেকার অক্সফোর্ডের এই টিকাটার এটা সাফল্যের মাত্রা হইলো 70.something%। এটার একটা মানে আছে, কিন্তু এটার মানে হলো যে ইট ইজ মোস্ট লাইকলি যে 100 জনকে টিকা দিলে 70 জনের মধ্যে অ্যান্টিবডি তৈরি হওয়ার সম্ভাবনা উজ্জ্বল। এর বেশি হতে পারে, কিন্তু 30% আনসার্টেনটি আছে। কিন্তু এই আনসার্টেনটিটা কিন্তু এই না যে এইটা তার মধ্যে পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি করে তাকে অসুস্থ করে ফেলবে। আমাদেরকে বুঝতে হবে এটা হচ্ছে এটার কার্যকারিতা 30 জনের ক্ষেত্রে হয়তো নাও হতে পারে। এখন না হলে কি হবে? উনি ফার্দার টিকা নেবেন, এটা পরে অ্যান্টিবডি টেস্ট করলেই বোঝা যাবে যে ওনার অ্যান্টিবডি তৈরি হয়েছে কিনা। হয় নাই, তার মানে হি উইল কোয়ালিফাই ফর আনাদার ডোজ। আবার উনি হয়তো একটু অপেক্ষা করে নিবেন, এগুলি ডাক্তাররা পরামর্শ দিবে। তো এইগুলি কিন্তু মানুষকে জানানো দরকার যে এই 70% প্লাস যে এফিকেসি, এটার মানেটা কি? এটার মানে এইটুকু। এটার মানে এই না যে এটা একটা দুর্বল ওষুধ, আমাদের ক্ষেত্রে 70% ভালো করলে আমাদের শরীরে 30% খারাপ করতে পারে, এটা কিন্তু সেটা না। প্লিজ এটা কিন্তু বুঝতে হবে। এখন অনেক মানুষ, আমি টকশোতে শুনি, অবাক হই, এটা টকশোতে তারা আবার আমন্ত্রণও পায় পরের বারও এই কথা বলার জন্য যে না এটা তো আপনারা বলেন কোথায়, বৈজ্ঞানিক তথ্যই তো হইলো এটা 30% ভুল ইয়ে হবে, ক্ষতি হবে। 30% ক্ষতি হবে বলেন নাই। তো এইটাগুলো কিন্তু প্রবলেম আমাদের। তো আমি যেটা বলি, জাফরুল্লাহ ভাই তো ধরেন মুক্তিযুদ্ধ করা, মুক্তিযোদ্ধা, শুধু মুক্তিযুদ্ধ করো না, মুক্তিযুদ্ধের পর আজকে পর্যন্ত বাংলাদেশের মানুষের কল্যাণ চিন্তায় নিবেদিত একটা মানুষ। তারপরও আমার মনে হয় এই যে জাফরুল্লাহ ভাই একটা ছোট্ট কথা বললেন যে এটা অন্য ধর্মের মেয়েকে কেন প্রথম দেওয়া হলো, মুসলমান হইলে ভালো হইতো, এটাও কিন্তু একটা খটকা তৈরি করবে। আমার কাছে কিন্তু আবার উল্টো মনে হয়েছে, অনেস্টলি স্পিকিং, যে আমরা তো 92% মুসলমান, তো এর মধ্যে একজন নন মুসলিম কমিউনিটি যে মর্যাদাটা দেওয়া হইলো টু বিকাম এ হিস্টোরিক ক্যারেক্টার, এটা তো মেজরিটির ম্যাগনানিমিটি, মানে আমার উদারতা, আমার ভালোত্ব, আমার বড়পন, মানে এটা বড়ত্ব আর কি। তো আমি মনে করি আমার কিন্তু এটা ভালো লেগেছে। এখানে যে এইখানে ওই জাফরুল্লাহ ভাই বলছেন ডিজি কে বললে ডিজিও দিত, কিন্তু আমি আবার সরকারের কিছু দুর্বলতার কথা বলি। সরকারের দুর্বলতা হইল, ইফ আই ওয়াজ ইন দি গভর্নমেন্ট, আমি কি করতাম? আমি স্বাস্থ্যমন্ত্রী জাফরুল্লাহ চৌধুরীকে চিঠি পাঠাবে যে আপনি আসেন, বিএনপির মহাসচিবকে চিঠি পাঠাবে, আপনারা আসেন,
আপনাদেরকে একটা সেরিমনি করে আপনারা এই ইয়েটা নেন, টিকাটা নেন। টিকাটা নেন। আমার কথাটা হলো তারা যে সমালোচনাটা করতেছে তাদেরকে ডিফেন্সে ফেলে দেওয়া দরকার। জি জি, আপনারা নাইমুল আসেন। ইসলাম খান, এখানে একটু আরেকটু প্রশ্ন করি যে বিএনপি কে জি। মানে আমন্ত্রণ জানিয়ে সেরিমনি করে করবার কথা বলছেন, সেখানেও আগে তথ্যমন্ত্রী আমি শুধু বলেছিলেন যে বিএনপি আমি বলি নাই, সুপারিশ সরি করব ডোন্ট বিএনপি কে যেন মিসআন্ডারস্ট্যান্ড, আগে আমি দেওয়া হয়। বলেছি তখন যে রুহুল কবির রিজভী বলছেন বিএনপি কে আগে দিয়ে নিধন করার চেষ্টা করছে, এমন বক্তব্য বিএনপি, মানে আগে দিলেও তো সমস্যা মনে হয় যেন পরে দিলেও সমস্যা। ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী এখান থেকে জানতে চাই, এই যে এমন না বক্তব্য আমি যে প্রথম দিন গুম দিতে খুন বলি করে নাই, আমি বিএনপি কে বলে যে নিধনের চেষ্টা করেছে, ডাউন দি লাইন আমি 2-3 ডাক্তার জাফরুল্লাহ দিন চৌধুরীর পরে কাছে শুনে এটা হতে নাইমুল ইসলাম পারতো। খান আবারও আসছি আপনার কাছে। ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী বিএনপির এই যে এমন বক্তব্য যে বিএনপি কে নিধন করার জন্যই বিএনপি কে আগে দেওয়া, ভারতের ভ্যাকসিন, এতে মানুষ বাঁচে না মরে গ্যারান্টি নাই, এই যে বক্তব্যগুলো বা অনাস্থা তৈরি, এগুলোর আসলে যেটি বলছিলেন আপনাদের আলোচনা থেকে, এগুলো কি না জেনে বুঝে বলা হচ্ছে নাকি এটিরও পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য, অসৎ বলতে হবে যদি সঠিক হয়ে থাকে জায়গাটি, সেরকম কিছু আছে কিনা? ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী আসলে যথার্থতা আছে কিনা সেটাই যদি বলেন। না, আমি এইসব যে সমস্ত বিভিন্ন জনের বিভিন্ন কথা, এটা আসলে খুব বেশি যৌক্তিকতা নাই। কথার কথা, তর্কের কথা, সেটা কথা হলো যে সরকারের অনেকগুলি কাজের আমরা কোনো তারা বিরোধী দল সুবিধা করতে পারছে না, আর সরকারও অনেক ক্ষেত্রে যেই কাজটা সহজে করতে পারতেন, যেটা যেমন নইন বললো দিকে পাঠালেই হতো, আসেন সব রাজনৈতিক দলের সাথে একটা মিটিং করলে সরকার তো ছোট হতেন না। আমি সবসময় যেটা বলি, এত বড় কাজ করছেন, তারা টিকা দিচ্ছেন, যে কালকেও আমি বলেছি এই যে গৃহায়ন বাড়িঘর, এটা বিরাট কাজ করেছেন, ভালো কাজ করেছেন, এটার জন্য একটা মিটিং করে তাদের ডাকা যেত না? এটা করেছি, আপনারা আসেন চা খেয়ে যান এটার জন্য। তো এইটাতে আমি মনে করি যে রাষ্ট্রের একটা হলো যে কেবল সরকার বিরোধী দলকে নিয়েও সরকারের অংশ, সেই জন্য আমি বলেছি যে এটা তাহলে অনেক ভালো হতো। যেটা নাইমের সাথে আমি একমত যে এই জাতীয় জিনিসটা এটা করলেই হতো। যেমন আমি বলেছি যে প্রধানমন্ত্রী আগে নিলে পারবে, সঙ্গে প্রধানমন্ত্রীর যুক্তিটাও যে ফেলনা তা না, উনি বলেছেন যে যেহেতু এটার আছে সবাই নেওয়ার পর আমি নেব। আবার অন্যান্য দেশে প্রধানরাই প্রথম নিয়েছেন, জো বাইডেন নিয়েছেন, পোপ নিয়েছেন, রানী নিয়েছেন, দুটা মত ঠিক আছে, একটা উত্তর দিয়েছে, আমিও নেব। জি, ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী ধন্যবাদ। জনাব নাইমুল ইসলাম খান বলছিলেন সরকার হয়তো প্রথমে নেয় না, আমিও সেই জিনিসটা দেখছিলাম। যুক্তরাজ্যে যেমন ফাইজারের টিকা নিয়েছেন 90 বছর বয়সী একজন নারী, অ্যাস্ট্রাজেনেকা টিকা নিয়েছেন 82 বছর বয়সী একজন পুরুষ, ভারতেও একজন পরিচ্ছন্নতা কর্মী প্রথম টিকাটি নিয়েছেন। এরকমটি আমরা দেখেছি। আমি মোহাম্মদ আরাফাত আপনার কাছ থেকে এই জায়গাটি জানতে চাই যে জাফরুল্লাহ চৌধুরী বলছেন যে এগুলো আসলে এই সমালোচনাগুলো কথার কথা, জনস্বাস্থ্যের মতো বিষয় এমন কথার কথা বলবার সুযোগ আছে কিনা এটি একটি বিষয়, এবং যে প্রধানমন্ত্রী আগে নিলে ভালো হতো বা মন্ত্রীরা আগে নিলে ভালো হতো, এরকম কি আসলে যখন সংশয় আছে এরকম উদাহরণ তৈরি করাও আসলে যায় কিনা? মোহাম্মদ আরাফাত। ধন্যবাদ। আপনার আগের প্রশ্ন যেটি ছিল ওখান থেকে আমি শুরু করে এই প্রশ্নে আসি। আপনি বলেছেন যে 32% মানুষ বলেছে এখনই নিতে চায়, বাকিরা বলেছে পরে নিবে। এই বাস্তবতা শুধু বাংলাদেশে না, পৃথিবীর অন্যান্য দেশেও কিন্তু আছে, এবং এই বাস্তবতা থাকাটা খারাপ না, এটা ভালো। কারণ আপনি এখনই একই সাথে 100% মানুষকে তো দিতে পারছেন না, আপনি তো ধাপে ধাপে দিবেন। ওই ধাপে ধাপে আপনি 32% মানুষ যারা এখন নিতে আগ্রহী তাদেরকে আপনি দেন, সেটাও আপনার 2 মাস 3 মাস লেগে যাবে। আর তারপরে যারা নিতে চায় তারপরে তারাও তখন প্রস্তুত হয়ে যাবে নেওয়ার জন্য। তো আপনি কিন্তু সবাইকে কভার করে ফেলছেন। কাজে ওই জরিপের রিপোর্টটা কিন্তু পজিটিভ ইন এ ওয়ে। কিন্তু আমি যেটা বলতে যাচ্ছি পজিটিভ, কিন্তু আমি যেটা বলতে যাচ্ছি হচ্ছে যে পুরো টিকা বিষয় নিয়ে সন্দেহ বা বিভিন্ন ধরনের কুসংস্কার এগুলো হয়তো বিভিন্ন দেশে আছে, টিকা বিরোধী ইন্টারেস্ট গ্রুপও আছে, কিন্তু বাংলাদেশে যেটা হয়ে গেছে ক্ষেত্র বিশেষে সেখানে কিছু অদ্ভুত ধরনের সস্তা রাজনীতি হচ্ছে। হ্যাঁ, আপনার পুরো করোনাকে ঘিরেই যখন ধরেন সরকার মোকাবেলা করার চেষ্টা করছে, সেখানে অনেককে আমরা দেখেছি রাজনৈতিক জায়গা থেকে সহযোগিতার হাত না বাড়িয়ে কিভাবে আরো আপনার সমস্যা তৈরি করা যায় বা বিভ্রান্তি তৈরি করা যায়, গুজব তৈরি করা যায়, এই কাজগুলো করেছে। আমার মাঝে মধ্যে যেটা মনে হয়, দেখুন আজকে যেটি হয়েছে, আমি একটু যেমন জাফরুল্লাহ সাহেবকে একটু আগের কথা ধরে একটু যেটা বলতে যাচ্ছিলাম তখন সুযোগ পাইনি, যে একজন মাইনরিটি কমিউনিটির একজনকে দেওয়া হচ্ছে, কিন্তু আজকে কিন্তু 25 জনের মতন সম্ভবত টিকা দেওয়া হচ্ছে। মেজরিটি কিন্তু ওই প্রপোর্শনালি ধরলে মুসলিম কমিউনিটিরও সবাই পেয়েছে, এবং নারীরাও পেয়েছে, পুরুষরাও পেয়েছে, পুলিশেরও একজন সদস্য পেয়েছে। তো আজকে তো শুরু করা হলো, করে তারা একটা ব্রিদিং স্পেস নিবে, সম্ভবত 7 তারিখে তারা আরেকটা
স্টেপ, আরেকটা ধাপে শুরু আবার ফার্দার তারা দিবে। সেই ধাপে কিন্তু এটা হতেই পারে যেটা নাইম ভাই আজকে প্রপোজ করলেন, সেই ধাপে কিন্তু মন্ত্রী পরিষদে অনেক সদস্যরাও নিতে পারে, দেখা যাবে জাফরুল্লাহ সাহেবকে হয়তো দাওয়াত দিয়েছে, মির্জা ফখরুল সাহেবকে দাওয়াত দিয়েছে, সেটা কিন্তু হতেই পারে। যেমন ধরেন বরিস জনসন বলেন বা জো বাইডেন বলেন বা ওনারা কেউ কিন্তু সবার প্রথম টিকাটা নিয়েছেন, ব্যাপারটা ওরকম নয়। আমরা যেভাবে শুরু করেছি ওই দেশগুলো তো ওভাবেই শুরু করেছে, একটা সেরেমোনিয়াল একটা বিগিনিং, তারপরে একটা পর্যায়ে তারাও নিয়েছে সবাইকে এনকারেজ করার জন্য। ঠিক আছে, এই ধরনের প্রপোজাল আসতে পারে, কিন্তু আমি যেটা মনে করি যে এই যে একটা কথা যেটা বললেন, ধরেন ফখরুল ইসলাম সাহেব একবার বলছিলেন যে উনি আশঙ্কা প্রকাশ করছেন ভিআইপিরা সব টিকা নিয়ে নিবে, সাধারণ মানুষ পাবেন না। তারপরে যখন দেখলেন যে না, ভিআইপিরা যখন আমাদের স্বাস্থ্যমন্ত্রী বললেন যে আমাদের প্রধানমন্ত্রী বলেছেন বাংলাদেশের সকল মানুষ ভিআইপি, সকল মানুষকে আগে দিয়ে তারপরে বাকিরা পলিটিশিয়ান এবং বাকিরা নিবে, তার কয়েকদিন পরে রিজভী সাহেব বললেন যে এই সাধারণ মানুষের উপরে এই পরীক্ষা করা হবে, তাদেরকে ঝুঁকির মধ্যে ফেলে। তো এই যে পরস্পর বিরোধী কথা, আমি যেটা বলতে চাই, দুঃখ লাগে আমার কোথায় জানেন, যখন মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে পদ্মা সেতুর মতো বিশাল একটা অর্জন হয়ে গেল, এই অর্জন হওয়ার ফলে যখন বাংলাদেশের মানুষ আনন্দ করছে, এটা নিয়ে খুশি এবং বিজয় উদযাপন করছে, তখন কিছু মানুষ এ আনন্দ করতে পারে না, এদের খারাপ লাগে। টিকাটা এতগুলি আমরা পেয়ে গেলাম, এটা একটা বিশাল ব্যাপার। বাংলাদেশের মোহাম্মদ আরাফাত একটা বিরতিতে যে এটিকেই প্রধানমন্ত্রী বলছেন কিছুই ভালো লাগে না এই রোগ। আমি ফিরছি বিরতির পরে এসে দাম নিয়েও যে প্রশ্নটা উঠছে মোহাম্মদ আরাফাত নিশ্চয়ই সেটারও একটা স্পষ্ট হবার জায়গা তৈরি হবে আমাদের আলোচনায়। ফিরছি রাজকাহনে। ফিরে এলাম জিপিএইচ ইস্পাতি বিদ্যুৎ রাজকাহনে। বলছিলাম দাম নিয়ে যে বিতর্ক আছে সে নিয়েও একটু কথা বলবো। ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, আবারও সেই সমালোচকদের ভাষায় বলতে চাই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন সরকার ভারতের কাছ থেকে অনেক বেশি দামে ভ্যাকসিন আনছে শুধু নিজেদের লোকদের চুরি ডাকাতি প্রশ্রয় দিতে। রিজভী বলছেন ভ্যাকসিন সংগ্রহের জন্য যে টাকা তার পুরোটাই লোপাট হবে, বেআইনি ভাবে সরকারের কর্তাদের কাছে যাবে, এরকমই একটা ভাষ্য তারও। আপনিও বলেছেন যে সরকার অন্যান্য দেশের চেয়ে বেশি দামে ভ্যাকসিন আনছে। কেন মনে হচ্ছে যে সরকার আসলে বেশি দামে ভ্যাকসিন আনছে ডাক্তার জাফরুল্লাহ? এটা যেটা আমি যেটা বলেছি যে ইউরোপিয়ান ইউনিয়নে তারা কিনছে $2.23 করে, আমরা কিনছি $4 করে, আমরা $4 করে কিনছি, আর $1 যাচ্ছে আমাদের ট্রান্সপোর্ট অ্যান্ড আদার, ওইটা ইজ ভেরি হাই। ট্রান্সপোর্টের যেটা সেটা অবশ্য ব্যবসায়ী যেহেতু কন্ট্রাক্টের তারা, এখানে আমার যে বক্তব্যটা ছিল যে এইটার ব্যাপারে একটা কোম্পানিকে দেওয়ার আগে দিয়ে সরকার একটা টেন্ডার প্রথা আছে, তাহলে হয়তো জিনিসটা আরেকটু আমরা সুলভেই পেতাম। তবে এটা নিয়ে আর এখন তো ই করে লাভ নেই, যা হবার হয়ে গেছে। এটাকে এখন আমাদের সুষ্ঠু ব্যবস্থাপনা, সবাই যেন যাদের প্রয়োজন বেশি তাদেরকেই যেন প্রথম, যেহেতু আমাদের মনে রাখতে হবে আমরা সবাই কিন্তু এই মুহূর্তে পাচ্ছি না, 18 বছর বয়সের কম তারা তো বাদ আছেই। এখানে আমরাও এতক্ষণ আমরা সম্পূর্ণ ভাগ্যবানদের কথা আলাপ করছি, কিন্তু আমার মতে এই টিকাটা পয়লাই দেওয়া উচিত আমাদের যারা আমাদেরকে চালিকা শক্তি, যেমন আজকে রিক্সাওয়ালা, বাস ড্রাইভার, নৌকার মাঝি, কন্ডাক্টর। ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, এই প্রায়োরিটি বা অগ্রাধিকারের জায়গাটাও ছোট্ট করে যদি সম্ভব হয় একটু কথা বলবো, কিন্তু দামের প্রসঙ্গে যেহেতু আসলাম মোহাম্মদ আরাফাত, একটু আপনার কাছে স্পষ্ট হই। কদিন ধরে আপনিও মোটামুটি আমরা দেখছি বিভিন্ন গণমাধ্যমে এই বিষয়টি বলছেন, কিন্তু এই যে অস্পষ্টতা তৈরি, এটির পেছনে সরকারেরও একটা দায় আছে কিনা? কারণ সরকারের স্বাস্থ্যমন্ত্রী বলছেন G2G পদ্ধতিতে আনা হচ্ছে, বেক্সিমকোর এমডি নাজমুল হাসান পাপন বলছেন এটি একটি বাণিজ্যিক চুক্তি, G2G না। সরকারের স্বাস্থ্যমন্ত্রী বলছেন এটি $4 আনা হচ্ছে, আনুষঙ্গিক খরচ দিয়ে $5, কিন্তু আপনি বিভিন্ন জায়গায় আপনাকেও বলতে শুনছি যে এক একটি ডোজ, ভুল হলে একটু সূত্রে দেবেন, এক একটি ডোজ সম্ভবত $2 করে আনার বিষয় আপনিও বলছেন, একটু স্পষ্ট করবেন মোহাম্মদ আরাফাত। এখানে যেটা আমি বলি, আমি যেটা দেখছি ভারত সরকার। ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী আপনাকে ধন্যবাদ ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। মোহাম্মদ আরাফাত। আচ্ছা, আরাফাত অবশ্য কালকে ওইটা এক্সপ্লেন করেছে, বলুন আরাফাত। আচ্ছা, যেটা হচ্ছে এটা নিয়ে একটা কনফিউশন তৈরি হয়েছিল রয়টারের একটা রিপোর্টকে ঘিরে। রয়টার যে ভুলটা করেছিল, যেটা তারা অবশ্য পরবর্তীতে শুধরে নিয়েছে, সেটি ছিল তারা বলছে পার ডোজ $4। আসলে একজন মানুষকে প্রয়োগ করা হবে 2টো করে ডোজ, কাজে 2টো ডোজের দাম $4, পার ডোজ $4 না, পার ডোজ আসলে $2। এখানে একটা ভুল হয়েছে তাদের, এবং তারা বলছে যে তারা 3টি ডিফারেন্ট সোর্স থেকে এই তথ্যটা পেয়েছে, কিন্তু কি সোর্স তারা মেনশন করেনি। কিন্তু অথেন্টিক সোর্স হচ্ছে সিরাম ইনস্টিটিউটের যে মুখপাত্র সে নিজে, সে কিন্তু এটা ক্লারিফাই করেছে, পরে হিন্দুস্তান টাইমস এটা এসছে এবং পরবর্তীতে বিভিন্ন গণমাধ্যমে এসছে, রয়টারও ক্লারিফাই করেছে।
এইটা হচ্ছে বিষয়। আরেকটি যে কনফিউশন তৈরি হয়েছিল যে ইউরোপিয়ান ইউনিয়ন এক একটি ডোজ বা এক একজনের জন্য তারা $1.70 করে নিচ্ছে, সেটাও নিয়েও আপনার কনফিউশন খোদ ইন্ডিয়াতেও তৈরি হয়েছিল। সেটাও সেরাম ইনস্টিটিউট ক্লারিফাই করেছে, তারা 50% এর দাম হচ্ছে $1.70, পুরো ডোজ উইচ ইজ দুটো ডোজের দাম হচ্ছে $1.70 টাইমস 2 মানে $3 উপরে, এবং ক্লিয়ার করেছে $3 নিচে কেউ কোনো ভ্যাকসিন তারা বিক্রি করছে না। তবে এখানে একটা জিনিস বলে রাখি, ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত কিছু কিছু দেশ ক্ষেত্র বিশেষে পার ডোজের কিছু কম দাম পাচ্ছে। এটার কারণ হচ্ছে অনেকগুলো দেশ কি করেছে, যখন অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনিকা আপনার এই ইনভেনশনের প্রক্রিয়ায় ছিল, এটাকে গবেষণার প্রক্রিয়া ছিল, বা ফাইজার বা মডার্না, অনেক দেশ তখনই অংশীদারিত্ব নিয়ে ইনভেস্ট করেছিল ঝুঁকি নিয়ে, যে এটা যদি সফল হয় তাহলে এটা প্রোডাক্টটা তারা একটু কম দামে কিনবে। অনেক দেশ যেটা চিন্তা করেছে তাদের পলিসি ডিফারেন্ট ছিল, যে তারা ঝুঁকি নিয়ে এখন ইনভেস্ট করবে না, কারণ যদি তারা বিফল হয় পুরো টাকাটাই জলে গেল। তাই সেই কারণে তাদের একটা পলিসি ছিল, এটা সাকসেসফুল হলে তারপর নেগোশিয়েট করে যতটুকু তারা কমাতে পারবে কমিয়ে নিয়ে আসবে। সো বাংলাদেশ এখানে যে দামে পেয়েছে, আপনাকে আমি বলি $4 পেয়েছে। যদি আবার আমার দেশের কথায় আবার ফিরে আসি মোহাম্মদ আরাফাত, যে হিসেবটা যদি এরকম একটু আপনি আমাকে আরেকটু স্পষ্ট করবেন, যে সিরামের সাথে যেটি আমরা দেখছি চুক্তি হয়েছে $120 মিলিয়ন মার্কিন ডলার, অর্থাৎ 12 কোটি মার্কিন ডলার, সেটি হিসেব করলে মানে 3 কোটি ডোজের দাম 12 কোটি মার্কিন ডলার, হিসেব তো করলে একটা ডোজের দাম $4 আসে, মানে সেই হিসেবে তো $1 দাম $4 মিলে যায়। নাইমুল ইসলাম খানও মনে হয় যুক্ত করতে। জি নাইমুল ইসলাম খান, আপনিও বলতে পারেন। না, আরাফাতের যদি অনুমতি থাকে, এখানে একটা কনফিউশন হচ্ছে। আমি বলি, আমি মোটামুটি এটা নিয়ে গবেষণা করেছি, এবং গবেষণার ব্যাপারটা হলো যে সৌদি আরবিয়া সর্বশেষ সেরাম থেকে কিনছে 30 মিলিয়ন, সেটা $5.25। এটা আমার কাছ থেকে নেন, এটা হলো গতকালের অর্ডার, ওদের 30 মিলিয়ন নিচ্ছে। আমাদের 3 মিলিয়ন 30 লাখ সেরামেরটাই। আর আমাদের প্রাইস আমার জানা মতে $4 কিন্তু $4 ফিক্সড না, কারণ আমাদের যে চুক্তিটা হয়েছে ট্রাইপ্যাট্রাইট, সেটার 2.1 ক্লজে আছে যে ইন্ডিয়া যদি তাদের কাছ থেকে এর চেয়ে কম দামে কেনে, আমাদের জন্য ওই কম দামটা প্রযোজ্য হবে। তো এখন আমরা যেটা পেয়েছি সর্বশেষ সেরামের, যেটা আরাফাতও রেফার করেছেন, যে সেরাম আনইকুইভোকালি বলছে তারা পৃথিবীর কোথাও এক ডোজে $3 নিচে প্রাইস নেয় নাই। সেই হিসেবে বাংলাদেশের সাথে অলরেডি কথা হয়েছে যে আমাদের যে প্রাইস ফিক্সড হয়েছে তাতে আমরা 3 কোটির পরিবর্তে এখন অপশন 1 1 কোটি বেশি ডোজ নিব, অথবা টাকাটা রিফান্ড করবে। আমি যতদূর জানি প্রধানমন্ত্রী বা প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ওই অতিরিক্ত আরো 1 কোটি ভ্যাকসিন নেওয়ার ব্যাপারে মত দেওয়া হয়েছে, যে টাকা ফেরত নেব না, আমরা আরো অতিরিক্ত ভ্যাকসিন চাই। এটা এখন এই জায়গাটাতে আমাদের আরো বুঝতে হবে, ইইউ সেরামের বিরুদ্ধে মামলা করার নোটিশ দিয়েছে। ডু ইউ নো ওয়াই? এটার কারণ হচ্ছে সেরাম এই যে বাংলাদেশকে দিচ্ছে, এটা দিতে গিয়ে ইউরোপীয় ইউনিয়নের যে ডিমান্ড, সেই ডিমান্ড ফুলফিল করছে না। গতকাল আমি নিজে CNN এ শুনেছি ইউরোপীয় কমিশনের যে ভদ্র মহিলা প্রেসিডেন্ট তুখোর বক্তা, উনি বলছেন দিস ইজ নট অ্যাকসেপ্টেবল, আমরা তোমাদের ওখানে $1 বিলিয়ন ইনভেস্ট করেছি ডিউরিং দি রিসার্চ ফেজ, আর আমাদের ডিমান্ড তোমরা ফুলফিল না করে তোমরা এগুলি ডাইভার্ট করতেছো, ডাইভার্সন। তো আমরা যে গ্লোবালি ভ্যাকসিন নিয়ে যে রাজনীতি, যেটাকে অনেকে বলেন ভ্যাকসিন ন্যাশনালিজম, সেটার বিপরীতে ইন্ডিয়া এবং সেরাম ভ্যাকসিন ডেমোক্রেসি মেনটেন করতে চাচ্ছে উইথ বাংলাদেশ এন্ড ফিউ আদার প্লেসেস। সো আমরা যেন মনে না করি যে খুব আরামসে, বরং বাংলাদেশ সরকারের একটা দূরদর্শিতার প্রমাণ হবে আমরা যে এই সাউথ এশিয়াতে উই আর দি প্রাউডেস্ট নেশন, যে পয়সা দিয়ে কিনে সবার আগে ভ্যাকসিনেশন প্রোগ্রাম চালু করেছে। এখন বিএনপির ওনারা যে এই টিকায় নাইমুল ইসলাম খান, তাহলে কি এটি বলতে পারি, মানে দাম নিয়ে যে আলোচনা হচ্ছে, তাহলে কি আমরা এটি আশ্বস্ত হতে পারি জনগণ যে এখানে আসলে কোনো দুর্নীতি হচ্ছে না? প্রশ্নই নাই, এটা দুর্নীতি, এটা তো ট্রান্সপারেন্ট। এই চুক্তির কপি আমার কাছে আছে, এটা আলোচনা হবে জানলে আমি সামনে নিয়ে আসতাম। আমি আরো একটা কথা বলি, বিএনপি যদি এটা তো অক্সফোর্ডের টিকা,
বিএনপির নেতৃত্ব তো লন্ডনে, তো তারা তো অক্সফোর্ডের টিকার উপরে আস্থা বেশি রাখার কথা, এবং বাংলাদেশ গভর্নমেন্ট তো এটা মনে হয় ওই চিন্তা করেই অক্সফোর্ডেরটা নিল। এখন তারপরেও যদি বিএনপি সন্তুষ্ট না হয়, এখন পাকিস্তানে তো ভ্যাকসিন নাই, চায়নাতে ভ্যাকসিন, চায়নার গল্পটা শুনেন, চায়নার যে সাইনোভ্যাক, এটার এফিকেসি পাওয়া গেছে 50.04, এটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অ্যাপ্রুভ করে নাই। সুতরাং আপনি যে চায়না থেকে এখন নিবেন, এখনো চায়না ডাজন্ট হ্যাভ এনি ভ্যাকসিন যেটা আমরা নিতে পারি, যেটা হু কর্তৃক অ্যাপ্রুভড হবে। এবং জাফরুল্লাহ ভাই সায় দিবেন, জানেন উনি খুব ভালো করে, যে বাংলাদেশ কিন্তু এই ফার্মাসিউটিক্যাল এরিয়াতে অনেক সফিস্টিকেটেড। আমরা কিন্তু জনাব নাইমুল ইসলাম খান, ধন্যবাদ আপনাকে। এই সফিস্টিকেটেড জায়গা থেকে আমরা চীনের আরেকটা কোম্পানিকে শুনছি বাংলাদেশে তারা উৎপাদনও করতে চায়। একটা বিরতির পরে আসি নাইমুল ইসলাম খান, একটু যদি আমাকে অ্যালাউ করতে, একটা বিরতির পরে ফিরছি রাজকাহনে। ফিরে এলাম রাজকাহনে। আমি এই অংশেও মোটামুটি 2 মিনিট করে সবার কাছ থেকে শুনতে পারবো। মোহাম্মদ আরাফাত, আগের অংশে নাইমুল ইসলাম খান তার বক্তব্যের শেষে যেটি বলছিলেন, বাংলাদেশের ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলোর সক্ষমতার একটা জায়গার কথা উনি আলোচনায় আনছিলেন। সেখানে একটু আপনার কাছ থেকেও জানতে চাই যে চীনা কোম্পানি, এখন সিনোভ্যাকেরটা তো আমাদের দেশে হলো না, আনু জিএফআই নামের একটা কোম্পানি, তারা বাংলাদেশে ট্রায়াল করতে চায় এবং উৎপাদনেও তারা আগ্রহী, এবং ভারতের বায়োটেক কোভ্যাক্সের যে ভ্যাকসিন, সেটিও বাংলাদেশে ট্রায়াল করতে চায়। এটি আসলে মানে একটা ভালো সিদ্ধান্ত হবে কিনা এই ট্রায়ালের প্রস্তাবে সাড়া দেয়া? আচ্ছা, ধন্যবাদ। আমি যতটুকু জানি যে বাংলাদেশ সরকার সম্ভবত আপনার ট্রায়ালের ব্যাপারে তাদের একটা নীতিগত সিদ্ধান্ত আছে। ট্রায়ালের ব্যাপারে তারা সম্ভবত অংশগ্রহণ করতে চাচ্ছে না কোথাও, এবং এখন পর্যন্ত করেনি। সিনোভ্যাকের ক্ষেত্রে আপনারা দেখেছেন তারা এটা করেনি। তো এটা আমি যতটুকু জানি যে তারা ট্রায়ালে অংশগ্রহণ করবে না, কারণ তারা ফিনিশ প্রোডাক্ট যেটা ট্রায়াল হয়ে গেছে, এই অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনিকার যেটা আপনার অলরেডি ইউকে তে ট্রায়াল হয়েছে এবং ভারতে এখন প্রয়োগ চলছে, সেটা তো তারা পেয়ে যাচ্ছে। এবং জুনের দিকে আপনার ওই কোভ্যাক্স থেকে তারা 6,80,00,000 মতন আপনার একটা টিকা ব্যাংক থেকে, যেখানে মডার্না, ফাইজার, অ্যাস্ট্রাজেনিকা এগুলো সবই থাকবে, সেখান থেকে পাওয়ার একটা সম্ভাবনা আছে। সম্ভবত বাংলাদেশ সরকার ট্রায়ালে যাচ্ছে না। আমি প্রাইস নিয়ে দুটো লাইন একটু পড়ে শোনাতে চাই, তারপর আমি শেষ করে দেই। একটি হচ্ছে রয়টার থেকে উদ্ধৃত করছি, সেখানে যেটা বলছে, ওয়ান অফ দ্য সোর্সেস সেড দ্য প্রাইস ফর বাংলাদেশ উড ইভেন্চুয়ালি অ্যাভারেজ আউট টু $3 পার ডোজ, মানে পার ডোজ $3 নেমে আসবে বাংলাদেশে ইভেন্চুয়ালি। আচ্ছা, একই সাথে আমি হিন্দুস্তান টাইমস থেকে একটু কোট করি, পুনাওয়ালা যিনি সিরামের মুখপাত্র, সেখানে বলছে যে ক্লিয়ারলি যেটা বলছে, সো ইট উইল বি মোর দেন $3 ফর দ্য ইউরোপিয়ান ইউনিয়ন। সো ওরা এখানে বলছে ইউ ক্যান রিচ আউট টু দ্য বেলজিয়ান গভর্নমেন্ট and they will also confirm this, which is ইউরোপিয়ান ইউনিয়নও $3 কিছু বেশি দিয়ে এটা নিচ্ছে পার ডোজ, বাংলাদেশেরটা ইভেন্চুয়ালি $3 নেমে আসছে। কাজে আমাদেরটা ভারতের যে দাম তার সাথে ম্যাচ করেই হয়ে যাচ্ছে, আর ইউরোপিয়ান ইউনিয়নের থেকে আমরা কম দামে পাচ্ছি। ইভেন দো ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলো কিন্তু এটার রিসার্চ ফেজে, যেটা নাইম ভাই বললেন, তারা ইনভেস্ট করেছে, তাদের কিন্তু কম দামে পাওয়ার কথা। এটা একটু অবিশ্বাস্য মনে হয় কিনা মোহাম্মদ আরাফাত, আজকে মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্যে কিন্তু আমরা শুনেছি 3,40,00,000 ডোজের কথা তিনি বলছেন। জি, মানে এটা ঠিক বুঝলাম না। মাননীয় প্রধানমন্ত্রী, আমরা যেমন বলছি 3 কোটি এতদিন ধরে শুনে আসছি 3 কোটি ডোজ আসছে, মাননীয় প্রধানমন্ত্রী আজকে বলছেন, তার যে বক্তব্য সেখানে শুনছিলাম তিনি বলছেন 3,40,00,000 ডোজ ভারত থেকে আসছে। এর মধ্যে তো 20 লক্ষ তো আপনার উপহার হিসেবে এসেছে, আর 20 লক্ষ কোনটা এটা আমার কমার্শিয়ালও তো আসবে, ভ্যাকসিনকর কমার্শিয়ালি 20 লক্ষ, রাইট। এটা নিয়ে একটু আমি পরিষ্কার করি ডাক্তার জাফরুল্লাহ সাহেবকে, আমি গতকাল ওনার সাথে টক শোর পরে আমি একটু ইনভেস্টিগেট করেছি। এটা আসলে প্রাইভেট সেক্টরে বিক্রির জন্য নয়, তারা যেটা বলেছে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো যারা আছে, যারা এই টিকা নিয়ে বিভিন্ন জায়গায় আপনার বিতরণ করবেন, যাদের হসপিটালে যেতে হবে, রোগীর কাছাকাছি যেতে হবে, এই একটা ফ্র্যাটার্নিটি কমিউনিটি, শুধু ভ্যাকসিন কোন অন্যান্য যারা আছে তাদের জন্য, তাদেরকে ফ্রন্টলাইন ওয়ার্কার হিসেবে ধরে প্রাইভেট সেক্টর তাদের জন্য আলাদাভাবে 20 লক্ষর ব্যবস্থা করছে। সেক্ষেত্রে বাংলাদেশ সরকারে তাদেরকে আলাদাভাবে বিনামূল্যে টিকাটা দেওয়ার প্রয়োজন হবে না। অনেক ধন্যবাদ মোহাম্মদ আরাফাত। স্পষ্ট। ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, আপনি বলছিলেন অগ্রাধিকার তালিকার কথা, সেখানে আমরা আগে শুনেছিলাম প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য মন্ত্রণালয়কে বলেছিল প্রবাসীদেরকে অগ্রাধিকার দিতে, কারণ আমাদের দেশে প্রবাসীরা, যাদের রেমিটেন্স আমরা খুব গর্ব করি, প্রবাসীরা যাওয়ার ক্ষেত্রে বাধার শিকার হচ্ছে, আমরা অনেক এটি নিয়ে কথাও বলেছি, তাদেরকেও একটা অগ্রাধিকার তালিকায় রাখা উচিত বলে মনে করেন কিনা ডাক্তার জাফরুল্লাহ?
না, এটা আসলে এটা ভালো কথা। এই যে যাকে প্রবাসীরা তো এই শ্রমিকই, তাদেরকে আগে দেখে ভালো কথা। এইসব প্রত্যেকটাই যত তাড়াতাড়ি যখন 50 লাখ আসবে, আরো আসবে, এগুলি জনসাধারণই পাবে। এটাকে কোনো আমাদের তর্ক বিতর্ক না করে ভালোভাবে বিতরণ করি, লোকজনকে করি। এটা নিয়ে আমার মনে হয় কি আমাদের আর কোনো সন্দেহ বা থাকার কোনো প্রয়োজন নেই। আমি একটা কথা জি। বলতে চাই, সক্ষমতার বিষয়টা আপনি যেটা বলেছেন, এখানে যেটা আরাফাত যেটা বলেছে, এটা যদি প্রাইভেট এমনি বিলি করে ভেলায় ভালো, তবে তারা যদি ঢাকা ক্লাবে যেমন 4,000 টাকায় 1 ডোজ, গুলশান ক্লাবে এই পদ্ধতিটা চালু থাকলে এটা ভুল কাজ হবে। কোনো পয়সা দিয়ে প্রাইভেট সেক্টরে টিকা বিতরণ, এমনকি আমদানি করা, ওটা তার মানে তো হচ্ছে প্রধানমন্ত্রী যদি 3,40,00,000 বলে থাকেন, ওটা আমদানিকৃত বেসরকারি ভাবে 20 লাখকে ধরে দিয়ে, কিন্তু অথচ গতকাল পাপন বেক্সিমকোর প্রধান, তারা বলছে তারা এখন বেসরকারি ভাবে কোনো টিকা বিতরণ করবেন না। এখন না করাটাই আমার মতে ভালো কাজ, এবং তাতে ভুল ভ্রান্তি কম হবে, ভেজাল নকল ভেজাল ইত্যাদি হবে। এই জায়গাটা নিয়ে নিশ্চয়ই আরেকটু স্পষ্ট আমরা হব যে সংখ্যাটার বিষয়টা কি। জনাব নাইমুল ইসলাম খান, এই বিষয়ে যদি কিছু বলেন, এবং সাথে সাথে একটা বিষয় যে রাজনীতিকদের জন্য এবং সাধারণ মানুষের জন্য কি আহ্বান টিকা নিয়ে। জি, না আমি বলি যে যেটা পাপন সাহেব বলছেন সেটা হলো তারা এক্ষুনি আনছেন না। ইস্যুটা হলো ওনারা কিন্তু আমাদের চাইতে বেশি সতর্ক। আমি ওনার সাথে ওনার ইন্টারভিউ করেছিলাম এই বিষয়ে, তো উনি বললেন যে দেখেন, আমরা যে আনবো, এটা বিতরণ করব, কে দিবে, দিলে আবার 2 শট দিতে হবে, 1 শট দেওয়ার পর আবার অর্গানাইজ করে সেকেন্ড শট একই লোক আনা, ডেটাবেস করা, এইগুলি আমাদের প্রাইভেট সেক্টর কখন পারবে, এই সক্ষমতা নিয়ে আমাদের মানে করতে হবে, এক্সামিন করতে হবে অনেক সতর্কতার সাথে বিফোরে। তারপর হলো প্রাইস, যেটা জাফরুল্লাহ বলছেন যে এটা নিয়ে প্রাইস এসকালেশন, মানে জোচ্চুরি, এগুলি তখন শুরু হয় কিনা। সো এটা কিন্তু তাদের মধ্যেই আছে। আর ওনারা যেটা বলছেন, ওনারা বিক্রির জন্য না, আমি আবারও বলি, ওই আরাফাত বলেছেন, এটা ওনাদের নিজেদের কর্মীদের জন্য, কিন্তু পয়সা দিয়ে তারা আনবেন, এটা বিক্রি করার জন্য না। এবং এটা প্রধানমন্ত্রী আভ্যন্তরীণ একটা আলাপ আলোচনায় বলেছিলেন যে মানে বড় লোকদেরকে আমি বিনা পয়সায় টিকা দিতে চাই না। এটা কিন্তু সিদ্ধান্ত না, আমাকে ভুল বুঝেন না, কারণ আমি এটা হর্সেস মাউথের মতোই একজন ছিলেন, এরকম একজন বলেছেন যে মানে প্রধানমন্ত্রী বড় লোকদেরকে বিনা পয়সায় টিকা দিতে আগ্রহী না। তো সেটারও একটা নির্ভরযোগ্য ব্যবস্থাপনা তৈরি করে তখন, এক্ষুনি না। সুতরাং এখানে যথেষ্ট সতর্কতা রক্ষা করা হচ্ছে। আর আমার লাস্ট কমেন্ট থাকবে অ্যাবাউট দি ট্রায়াল, যে ট্রায়াল নিয়ে গভর্নমেন্টের এখনই সিদ্ধান্ত নিচ্ছে এরকম দেখা যাচ্ছে না। ট্রায়ালের এখনো 2টা প্রপোজাল, চীনেরও একটা প্রপোজাল আছে পেন্ডিং এবং ভারতেরও। এটা শেষ করতে হবে নাইমুল ইসলাম খান, এই ট্রায়াল নিয়ে যদি সুযোগ হয় নিশ্চয়ই আমরা আরো একদিন কথা বলবো। অনেক ধন্যবাদ নাইমুল ইসলাম খান, অনেক ধন্যবাদ ডক্টর জাফরুল্লাহ চৌধুরী এবং মোহাম্মদ আরাফাত, আপনাদের 3 জনকে বিদায় নিচ্ছি রাজকাহন থেকে।